ডুয়েট হচ্ছে ডিপ্লোমা শিক্ষার্থীদের একটা স্বপ্নের প্রতিষ্ঠান। প্রিয় ডুয়েট অ্যাডমিশনের প্রতি আগ্রহী শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আরটিএ লার্নিং জোনের পক্ষ থেকে স্বাগতম। আমরা গত ভিডিওতে ডুয়েট অ্যাডমিশনের আপডেট সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন ও মান বন্টন এটা নিয়ে কথা বলেছি। আশা করছি ভিডিওটা তোমরা দেখেছো, না দেখে থাকলে দেখে নিবে। ডুয়েট ভর্তি পরীক্ষাটা হয়ে থাকে 300 মার্কসের মধ্যে, 40% এমসিকিউ এবং 60% হচ্ছে লিখিত। এবং পরীক্ষাটা হবে 3টা পর্বে, প্রথমে এমসিকিউ, তারপরে প্রথম পত্র অর্থাৎ নন ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট, এবং প্রত্যেকটা পার্টেই আলাদা আলাদা করে পাস করতে হবে। প্রত্যেকটা বিষয়ের যে কন্ডিশনগুলো সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। সেই সাথে আমরা আরও কথা বলবো ডুয়েট ভর্তি পরীক্ষার আসন সংখ্যা নিয়ে এবং প্রার্থী বাছাই করার যে নিয়মটা, কোন নিয়মে একটা শিক্ষার্থীকে বাছাই করা হবে, এই সমস্ত কিছু আমরা আজকে আলোচনা করব। একটা বিষয় সবার সাথে ক্লিয়ার করে নেই, ত্রিপলি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য একটা সুখবর আছে। সেটা হলো, পূর্বে ত্রিপলি ডিপার্টমেন্টের সিট সংখ্যা ছিল অনলি 120, কিন্তু এখন আরও নতুন 2টা ডিপার্টমেন্ট সংযুক্ত হচ্ছে। একটা হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্যই 30টা করে সিট বরাদ্দ হচ্ছে। তাহলে ত্রিপলির জন্য অর্থাৎ ইলেকট্রিক্যাল একটা শিক্ষার্থীর জন্য মোট সিট সংখ্যা দাঁড়াচ্ছে 180টা। তাহলে ওভারঅল আসন সংখ্যা কত হচ্ছে চলো আমরা দেখি। সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা হচ্ছে 120, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের জন্য হচ্ছে 120 ত্রিপলি ডিপার্টমেন্ট। এবং এই ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্যই মূলত সুখবরটা। একটা হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেখানে সিট সংখ্যা বাড়তেছে হচ্ছে 30টা। আরেকটা হচ্ছে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যেখানে সিট সংখ্যা 30টা যুক্ত হচ্ছে। তাহলে এই 30টা এটা কি এই ইলেকট্রিক্যাল বা এই ত্রিপলি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্যই মূলত একটা সুযোগ। তারপরে আসো দেখি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য সিট সংখ্যা 120টা আগের মতোই। তারপরে আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিএসসি ডিপার্টমেন্ট। সিএসসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য 120টা সিট বরাদ্দ করা আছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 120 জন। এবং আমাদের এই ডুয়েটে সকল ডিপার্টমেন্টের ভিতরে সবথেকে যে ডিপার্টমেন্টে চান্স পাওয়া একটু সহজ বলবো, সেটা হচ্ছে এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। কারণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা অনেকটা কম হয় তাদের সিট সংখ্যার তুলনায়, তো তাদের জন্য 120টা সিট বরাদ্দ করা। তারপরে আমরা দেখবো আর্কিটেকচার ডিপার্টমেন্ট। আর্কিটেকচার ডিপার্টমেন্টের জন্য সিট সংখ্যা হচ্ছে 30টা। এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আইপিই। এই আইপিই যে ডিপার্টমেন্টটা, এটা হচ্ছে এই যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছে না, মেকানিক্যাল ডিপার্টমেন্টেরই একটা হাত বলা চলে, একটা অঙ্গ ডিপার্টমেন্ট। অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা এই আইপিইতেও পরীক্ষা দিতে পারবে। যেভাবে ত্রিপলি ডিপার্টমেন্টের যে শিক্ষার্থীরা তারা যেভাবে এই দুটা ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে পারবে, ঠিক সেমভাবে মেকানিক্যালের শিক্ষার্থীদের জন্য আরও সুযোগটা বেশি, তারা আইপিইতে পরীক্ষা দিতে পারে। এমনকি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এটাতে তারা পরীক্ষা দিতে পারে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, আর ফুড ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ফুড ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবে। এবং লাস্টে হচ্ছে ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এটাকে বলা হয় এমএমই ডিপার্টমেন্ট। এমএমই ডিপার্টমেন্টের জন্য সিট সংখ্যা 30। তাহলে 30 এই নিচের এই সবগুলোর জন্য 30টা করে সিট বরাদ্দ। আর বড় বড় ডিপার্টমেন্ট বলা হয় সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিএসসি, টেক্সটাইল। এই যে 5টা ডিপার্টমেন্ট, যেটা এই 5টা ডিপার্টমেন্টের জন্য 120 করে সিট। তো পূর্বের সংখ্যা অনুযায়ী, পূর্বের হিসাব অনুযায়ী মোট সিট সংখ্যা হচ্ছে 750। যেহেতু নতুন আরও 2টা ডিপার্টমেন্ট যোগ হচ্ছে, একটা হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, একটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাহলে 30-60 এর সাথে কী হবে, আরও 60 যোগ হবে, 810 জন। তাহলে মোট ডুয়েটে সিট সংখ্যা হচ্ছে 810টা। গত ক্লাসে আমরা সিলেবাসের মানবন্টন নিয়ে কথা বলেছিলাম, আজকে একটু সামারি দিব। আমাদের ডুয়েটে মূলত 300 মার্কসের পরীক্ষা হয়। তার ভিতরে হচ্ছে 40% এমসিকিউ, 60% রিটেন। 40% বলতে আমরা বুঝতেছি যে 120 মার্কস হচ্ছে কত, 120 মার্কস হচ্ছে এমসিকিউ, এবং হচ্ছে কি রিটেন হচ্ছে 60%। 60% রিটেন মানে কত, 180 মার্কস। 120 মার্কস এমসিকিউর মধ্যে নন থাকবে এবং ডিপার্টমেন্ট থাকবে। কেমন দেখো, নন আর হচ্ছে ডিপার্টমেন্ট মিলিয়ে আর কি 120 মার্কস। তো নন ডিপার্টমেন্টের এমসিকিউ থাকবে 40টা, প্রত্যেকটা এমসিকিউ হচ্ছে 1.5 মার্কস করে। আর ডিপার্টমেন্টের ক্ষেত্রেও সেম, এমসিকিউ থাকবে 40টা, প্রত্যেকটা এমসিকিউ 1.5 মার্কস করে। তাহলে 40কে 1.5 দ্বারা গুণ করলেই এখান থেকে তুমি কত পাবা, 60, আর এখান থেকে পাবা হচ্ছে 60। তাহলে ডিপার্টমেন্টের 60, ননের 60, এই হচ্ছে 120 মার্কস। সেক্ষেত্রে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, ইংলিশ প্রত্যেকটা আলাদা আলাদা করে 15 মার্কসে কী থাকবে, এমসিকিউ থাকবে। 15 মার্কসের এমসিকিউ, এই সবগুলোকে যোগ করলে 60 মার্কস, এবং প্রত্যেকটা এমসিকিউর মার্কস হচ্ছে 1.5 করে। একইভাবে
এমসিকিউ প্রথমে পরীক্ষা হয়ে যাবে, তার মানে হচ্ছে কি প্রথম শিফটে, অর্থাৎ বলতে পারি আমরা যে প্রথম পর্বে এমসিকিউ পরীক্ষাটা হবে। এটা হচ্ছে 1 ঘন্টা টাইম, 1 ঘন্টার মধ্যে এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তোমার কি হবে, ননের বা প্রথম পত্রে খাতা দেওয়া হবে। প্রথম পত্রের জন্য তোমার টাইম থাকবে কতটুকু, 45 মিনিট। এই 45 মিনিটের মধ্যে তোমার প্রথম পত্রে লেখা শেষ করতে হবে। প্রথম পর্বের মানদণ্ডটা কীরকম, ফিজিক্স থেকে থাকবে 25 মার্কস, ম্যাথ থেকে থাকবে 25 মার্কস, কেমিস্ট্রি থেকে 25 মার্কস, আর এই ইংলিশ থেকে তোমার থাকবে কত, 15 মার্কস। কেন, কারণ ইংলিশের মোট মার্কস হচ্ছে 30। তো এখানে যেহেতু এমসিকিউর জন্য 15 বরাদ্দ হয়ে গেছে, বাকি থেকে 15। এই সবগুলোকে যোগ করে দেখবা এখান থেকে কত আসতেছে, 75 আর হচ্ছে 15 অর্থাৎ 90। ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সাধারণত 4টে করে প্রশ্ন দিয়ে থাকে। 25 মার্ক কীভাবে হয় তোমাদেরকে বলে দিচ্ছি। একটা অঙ্ক থাকবে যেটার মার্কস থাকবে 7, আর বাকি যে 3টা ম্যাথ থাকবে সেই ম্যাথের মার্কস থাকবে 6 করে। এখন এটা আমি 4টে ম্যাথের কথা বললাম, টিচাররা কিন্তু 5টাও ম্যাথ দিতে পারে বা 6টা দিতে পারে, এটা স্যারদের মর্জি অনুযায়ী নির্ধারিত হবে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও সেম, একটা 7 মার্কের অঙ্ক দিবে আর বাকি 3টা 6 মার্কের অঙ্ক দিবে। এবার কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবে, কেমিস্ট্রির ক্ষেত্রে কি অঙ্ক নেই, আছে কেমিস্ট্রির ম্যাথ পার্ট আছে, কিন্তু ম্যাথ পার্টের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কেমিস্ট্রির ভৌত পার্ট এবং জৈব যৌগ পার্ট। এই জন্য কেমিস্ট্রিতে মিলিয়ে জিলে ছোটো মার্কের প্রশ্ন, দেখা গেলো 2 মার্কের 3 মার্কের ছোটো ছোটো যে প্রশ্নগুলো হয় সেগুলো মিলিয়ে জিলিয়ে এই 25টা ফিল আপ করা হবে। আর ইংলিশের ক্ষেত্রে কী হবে, ইংলিশের ক্ষেত্রে সাধারণত 3টে প্রশ্ন থাকবে। এখন 3টে প্রশ্ন শুনে তোমরা হয়তো অনেকের মানে হাসি পাচ্ছে যে মাত্র 3টে প্রশ্ন, মার্কস হচ্ছে 15। না, এরকম না বিষয়টা। 3টা প্রশ্ন এরকম থাকবে, ধরো রোমান সংখ্যা দিয়ে লিখলো 1, একের আবার লিখবে ABCDEF, এইভাবে। আবার রোমান সংখ্যা দিয়ে লিখবে হচ্ছে 2, লেখার পরে মনে করো অনেকগুলা লেস লাগাই দিবে আর কি। অর্থাৎ এখানে দিছে 15 মার্কস, তোমাকে 15 মার্কসের জন্য 15 মিনিটই তোমাকে খাটনি করাবে স্যাররা, এটা তুমি ধরে রাখো। এখন ডিপার্টমেন্টের ক্ষেত্রে 90 মার্কস। এখন 90 মার্কস কীভাবে থাকবে সেটা বিগত সালের প্রশ্নগুলো যদি দেখো তাহলে তোমরা পেয়ে যাবে। এখন আমরা দেখব প্রার্থী বাছাইয়ের শর্তসমূহ কি কি, অর্থাৎ একটা শিক্ষার্থীকে ডুয়েটে টিকতে গেলে কি কি শর্ত মানতে হবে। 35% অফ 120, তুমি যদি হিসাব করো তাহলে পাবা কত, 42 মার্কস। তার মানে তোমাকে এমসিকিউতে 120-এর মধ্যে 42 পেতেই হবে। শুধু তাই না, আমরা ভালো করে জানি এমসিকিউ কিন্তু এই নন এবং ডিপার্টমেন্ট মিলিয়ে কিন্তু হবে। এমসিকিউর ভিতরে এখানে যে বলছি 120, এখানে কি আছে, 60 যোগ 60 আছে, তাই না, 60 যোগ 60, 60 হচ্ছে ননের, 60 হচ্ছে ডিপার্টমেন্টের। তোমাকে আলাদা আলাদা করে প্রত্যেকের জায়গা থেকে 35% পেয়ে পাস করতে হবে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে শুধুমাত্র ওভারঅল তুমি 42 পেয়ে গেলা আর তাহলেই হয়ে গেল, তা কিন্তু না। বরং এই 60-এর মধ্য থেকে তোমাকে পেতে হবে 21, এই 60-এর মধ্যে পেতে হবে 21। তাহলে এই যে 21 যোগ 21 তবেই তোমার মিলে হবে 42। তাহলে যদি আমি আরো সহজ করে বলি তাহলে এভাবে বলবো যে 35% অফ নন এমসিকিউ প্লাস 35% অফ ডিপার্টমেন্ট এমসিকিউ। ব্যাপারটা বুঝতে পারছো? তার মানে তোমাকে কি করতে হবে, এখানে এই 35%-এ টিকতে হবে। 35% মানে হচ্ছে 21 মার্কস, যোগ হচ্ছে এখানে 21 বলতে বোঝাচ্ছি তোমাকে মিনিমাম 14টা এমসিকিউ কারেক্ট করতে হবে। কিসের মধ্যে, ওই যে ননের এমসিকিউর যে ননের অংশটা থাকবে সেই ননের অংশে 14টা এমসিকিউ কারেক্ট করতে হবে। একইভাবে এর জন্য সেম কি করতে হবে, 14টা এমসিকিউ কারেক্ট করতে হবে। কারণ 14টা এমসিকিউ কারেক্ট করলে 14 গুণন 1.5 সমান 21 মার্কস। তাহলে এমসিকিউতে 1 ঘন্টা সময় থাকবে, 120 মার্কস। একটা হচ্ছে ননের অংশ থাকবে 60 মার্কস, ডিপার্টমেন্ট থাকবে 60 মার্কস। তোমাকে আলাদা আলাদা করে 35% মার্ক তোলার জন্য মিনিমাম 21 পাইতে হবে। তাহলে এই 21 আর 21 মিলিয়ে তোমার হচ্ছে 42 মার্ক এবং এমসিকিউ কয়টা, 28টা। তার মানে 28টা এমসিকিউ মিনিমাম হইতে হবে। এখন কথা হচ্ছে মোট এমসিকিউ থাকবে কয়টা, মোট এমসিকিউ কিন্তু তোমার হচ্ছে 80টা এমসিকিউ থাকবে। এই 80টা এমসিকিউ থেকে তুমি যদি এই 28টা এমসিকিউ না হওয়াইতে পারো তাহলে স্যাররা তোমার এই খাতাগুলো আর দেখবেই না, মানে তুমি আউট অফ সিলেবাস, তোমার খাতাকে কি করবে, ঢেল দিয়ে ফেলে দিবে। শুধু তাই না, ঝামেলা এখনো শেষ হয় নাই। সেটা হচ্ছে ইংলিশে। দেখো এই যে ইংলিশে তোমাকে মিনিমাম 3 মার্কস পেতেই হবে। ইংলিশে তোমাকে 3 মার্কস পেতেই হবে। 3 মার্কস পাওয়ার জন্য সুবিধা হচ্ছে কি, মিনিমাম 2টা এমসিকিউ তোমার হওয়াতে হবে, 2টা এমসিকিউ। এখন তোমার এমসিকিউ থাকবে কয়টা ইংলিশে কিন্তু এমসিকিউ থাকবে মোট কয়টা, 15টা বলছি না, 15টা এমসিকিউ থাকবে।
তো 15টা এমসিকিউ থেকে তুমি কি 2টা এমসিকিউ কারেক্ট করতে পারবে না? আচ্ছা 2টা এমসিকিউ এর জন্য 3 মার্কস কেন হলো? এই যে দেখো সারা লিখে দিছে, যে দেখো 2 নম্বর কন্ডিশনে এই যে এখানে বলে দিছে প্রার্থীকে প্রথম পত্রে কি করতে হবে, যে 20% নাম্বার পাইতে হবে। 20% কত হয়? অর্থাৎ তোমাকে 3 মার্কস পেতেই হবে। এখন ইংলিশের ক্ষেত্রে কেন তারা এই কন্ডিশনটা দিল? এর কারণ হচ্ছে অনেক শিক্ষার্থীরা আছে যারা ইংলিশে দুর্বল, তারা আনসার করতে পারে না। এখন তোমরা জানো ডুয়েট কিন্তু ইংলিশ মিডিয়াম, তাই না? কারণ ডুয়েটের সকল পড়া কিন্তু ইংলিশে। এখন তুমি এখানে ইংলিশ 2টা এমসিকিউ আনসার করতে পারতেছো না, অথবা 3 মার্কস পাইতেছো না, 15টা এমসিকিউ দিছে, তুমি এতটাই অধম যে 15টা এমসিকিউ থাকবে, সেখান থেকে তোমার 2টা এমসিকিউতেও টিক চিহ্ন পড়বে না। তাহলে তোমাকে দিয়ে ডুয়েটিয়ান টিচাররা কি করবে? ডুয়েটে ইংলিশ মিডিয়াম, তাহলে ওখানে গিয়ে তুমি কি কাজটা করবা? এই জন্য তারা এই কন্ডিশনটা যুক্ত করেছে। চলো আমরা তৃতীয় কন্ডিশনে যাই, সেটা হচ্ছে নন ডিপার্টমেন্ট। নন ডিপার্টমেন্ট হচ্ছে 45 মিনিট সময় থাকবে, তোমাকে 90 মার্কস টাইম থাকবে। ননের মধ্যে কিন্তু ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ একটা সাবজেক্ট। এখন ননের ক্ষেত্রে পাস মার্ক হচ্ছে কত? 35%। এই যে 35%, 35% মার্কস হচ্ছে কি এই ননের জন্য। তাহলে 90-এর 35% কত হয়? অর্থাৎ তোমাকে হচ্ছে 31.5 মার্কস পেতেই হবে। 31.5 মার্কস পেতেই হবে কতর মধ্যে? 90-এর মধ্যে। চলো আমরা পরের কন্ডিশন দেখি, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টও সেম, 90 মার্কের হচ্ছে তোমার পরীক্ষা, 45 মিনিট টাইম থাকবে। এই 45 মিনিটের মধ্যে তোমাকে মিনিমাম যদি পাস করতে চাও 35%, অর্থাৎ এখানেও সেম 31.5 মার্কস তুলতে হবে। সর্বশেষ আরেকটা কন্ডিশন আছে, মানে কন্ডিশনের শেষ নাই, লাস্ট ওভারঅল। ধরো তুমি এমসিকিউতে টিকে গেছো, তারপরে ইংলিশের কন্ডিশনে টিকছো, ননের কন্ডিশনে টিকছো, ডিপার্টমেন্টের কন্ডিশনে টিকছো, কিন্তু যখন আমি তোমার এই সমগ্র মার্ক, এই 3টা পর্বের পরীক্ষার মার্ক যোগ করে আমি দেখতে পাচ্ছি যে তুমি কত পাচ্ছ, 3টাকে যোগ করলে তোমার মার্কস হচ্ছে 110। কতর মধ্যে? 300-র মধ্যে। 300-র মধ্যে তুমি 110 পাইছো, তারপরও তুমি আউট। কিভাবে? তারা বলে দিছে বোথ, উভয়। এই যে দেখো, যে লাস্ট কন্ডিশনে সুন্দর করে তারা লিখে দিছে, খেয়াল করে দেখো, এই যে 1 নম্বরে বলে দিছে যে ওভারঅল পুরা পরীক্ষাতে তোমাকে 40% মার্ক তুলতেই হবে। তার মানে এতক্ষণ তুমি 35%, 20% করে এই কন্ডিশন ফিল আপ করে আসছি, কিন্তু লাস্টে গিয়ে ওভারঅল এই পুরা খাতাটাকে যখন আমি সারা দেখবে, তখন সব মিলে মার্ক যোগ করবে, করার পরে দেখবে যে 120 হয় কিনা। 120 কিন্তু এই যে বলছে না 40%, তাহলে ওভারঅলের মার্কসের 40% তোমাকে তুলতে হবে। মানে মোট খাতা তুমি যেগুলো পরীক্ষা দিলা, 3টা পরে পরীক্ষা দিছে, এমসিকিউ, তারপরে নন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট, সবগুলো মার্ক যোগ করার পরে তোমার মার্কস মিনিমাম 120 হতেই হবে। যদি 120 না হয় তাহলেও তুমি আউট। তাহলে আশা করতেছি তোমরা প্রার্থী বাছাইয়ের যে শর্তসমূহ সেগুলো বুঝে গেছো। তাহলে প্রথমে আমরা এমসিকিউ দেখব। এমসিকিউতে 1 ঘন্টা সময়, সেখানে নন এবং ডিপার্টমেন্টের এমসিকিউ থাকে। ননের মধ্যে তোমাকে অবশ্যই 21 পাইতে হবে, ডিপার্টমেন্টে তোমাকে মিনিমাম 21 পাইতে হবে। 21 হচ্ছে 42, তার মানে ওভারঅল তোমাকে 120-এর মধ্যে 42 পেতেই হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে ইংলিশের কন্ডিশনে এমসিকিউর মধ্যেই 20%, অর্থাৎ তোমাকে মিনিমাম 2টা এমসিকিউ হওয়াতেই হবে। 2টা এমসিকিউ সমান 3 মার্কস। তারপরে নন ডিপার্টমেন্ট 45 মিনিট, 90 মার্কস। তোমাকে 90-এর মধ্যে 31.5 পাইতেই হবে, কারণ 31.5 হচ্ছে 35%। ডিপার্টমেন্টের ক্ষেত্রেও সেম, 45 মিনিট, 90 মার্কস। 90-এর মধ্যে তোমাকে 31.5 পাইতেই হবে, তা না হলে তোমার খাতা দেখবে না। এবং শুধু তাই না, এই 3টাকে স্যাররা মার্কস যোগ করবে। তুমি যদি 3টাতেই সিলেক্টেড হও, 3টাকে খাতাকে যোগ করবে, যোগ করার পরে দেখবে তুমি মার্কস 120 পাও কিনা। অনেক স্টুডেন্ট থাকতে পারে এমসিকিউতে 42-এ পাস, সে শুধু 42 পাইছে। নন ডিপার্টমেন্টে 35%, অর্থাৎ 31.5 মার্কে পাস, সে এইটাই পাইছে। ডিপার্টমেন্টেও এটাই পাইছে, মানে একটুও কম বেশি পাই না। তাহলে যোগ করে দেখবা তোমার কথা হচ্ছে 105, তারপরেও কিন্তু তুমি ফেল, অর্থাৎ তোমাকে টিচার ডাকবে না, নাম তুলবে না। কারণ কি? কারণ হচ্ছে তুমি 105, তুমি 120 পাও নাই। তোমাকে অবশ্যই 120 পাইতে হবে সবগুলা সাবজেক্ট মিলিয়ে। যখন তুমি 120 মার্ক পেয়ে যাবা, তখন তোমার মতো আরও যে পাবলিকরা আছে যারা 120 আপ করেছে, 200 পাবে। অনেক শিক্ষার্থীরা আছে 250, 250 মার্ক তুলে ফেলবে। তো এই সবার সাথে কম্পেয়ার করে কাঙ্ক্ষিত যে নির্দিষ্ট ডিপার্টমেন্টের জন্য যে সিট আছে, সেখানে তোমার জায়গা হয় কিনা স্যাররা কম্পেয়ার করে দেখবে, এবং সেই অনুসারেই তালিকা তৈরি করবে। এটা এই যে এখানে আর এখানে বলা আছে, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারো। ধরো মেকানিক্যাল ডিপার্টমেন্টের একটা শিক্ষার্থী পরীক্ষা দিয়ে এসেছে। আমরা জানি মেকানিক্যালের জন্য সিট হচ্ছে 120টা, কিন্তু তালিকা তৈরি করা হয়, মানে তালিকাতে 180 জনের নাম থাকে। তাহলে 180 জন কেন নাম থাকলো? 180 জন, দেখো খেয়াল করে দেখো, মোট 180 জনকে সিলেক্ট করা হয়।
180 জনকে সিলেক্ট করা হয় যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টে পরীক্ষা দিয়েছে। সেখান থেকে 120 জনকে এমইতে দেওয়া হবে। বাকি 120-এর পরে যেমন একটা ছেলে হতে পারে যে তার সিরিয়াল হচ্ছে কত 130, তাহলে 130 সিরিয়ালের একটা ছেলে কী পাবে, আইপিই ডিপার্টমেন্ট পাবে। তারপরে এরকম হতে পারে না যে 150 না হয়ে একটা ছেলে 170তম সিরিয়াল তাকে দেওয়া হবে কি এমএমই ডিপার্টমেন্ট। এখন কথা হচ্ছে তোমার যদি এমএমইটা চয়েস লিস্টে থাকে, প্রায়োরিটি তুমি একটু বেশি দাও, তুমি যে চাচ্ছ যে আইপি আমি পড়তে চাই না, আমি এমএমইতে পড়বো, তাহলে তুমি কি করবা, মেকানিক্যালে পরীক্ষা দিবা এবং এই চয়েস লিস্টে এমএমইকে ফার্স্ট চয়েস দিবা। তাহলে ফার্স্ট চয়েস দিলেই টিচার তোমাকে তখন তালিকা করবে, তখন দেখবে 180 স্টুডেন্টের মধ্যে এই স্টুডেন্টটা এমএমইটাকে ফার্স্ট চয়েস দিয়েছে, তখন তোমাকে এমএমইতে টিচাররা কী করবে, ট্রান্সফার করে দিবে বা তোমার নামটা এমএমইতে তারা দিয়ে দিবে। এখন কোনো শিক্ষার্থী এই মেন ডিপার্টমেন্ট রেখে এই আইপি এমএমইতে যেতে চাইবে না, কারণ যে শিক্ষার্থীরা শুরুর দিকে থাকবে একদম উপরে 120-এর মধ্যে থাকবে তারা অবশ্যই এমই ডিপার্টমেন্টে যাবে। কারণ আমরা জানি যেগুলো মাদার ডিপার্টমেন্ট যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, ত্রিপলি, এমই, টিই, টেক্সটাইল, আর্কিটেকচার, এগুলো হচ্ছে মাদার ডিপার্টমেন্ট, আর এদের অঙ্গ ডিপার্টমেন্ট হচ্ছে আইপি এমএমই। এই জন্য এগুলো সবসময় সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েসই সবাই রাখে। এই হচ্ছে ডুয়েট ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়াবলী। তোমাদের সবাইকে ডুয়েটের সবুজ চত্বরে আসার আমন্ত্রণ রইল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনলাইনে ঘরে বসে ডুয়েট অ্যাডমিশন বা জব প্রিপারেশনের প্রস্তুতি নিতে চাও, তোমরা আমাদের অনলাইন কোর্সগুলো দেখতে পারো। ক্লাসগুলো একদম কোয়ালিটিফুল, সবগুলো ডিজিটাল বোর্ডে নেওয়া। আমাদের টিচার প্যানেলে গাজীপুরের বেস্ট যে টিচাররা তারাই রয়েছে। ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা করে কোর্স রেডি করা হয়েছে এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ এর জন্য আমরা ইঞ্জিনিয়ারিং যে প্রশ্ন ব্যাংক আছে, আপডেট প্রশ্ন ব্যাংক, সেগুলো ফলো করেছি। সম্পূর্ণ ডুয়েট অ্যাডমিশন অথবা জব প্রিপারেশনের জন্য আলাদা আলাদা কোর্স তোমরা নিতে পারবে আমাদের থেকে। নন প্লাস ডিপার্টমেন্ট আলাদা আলাদা করেও নিতে পারবে, আবার একসাথেও নিতে পারবে স্বল্প মূল্যে। আমাদের ক্লাসগুলো একদম বেসিক থেকে বোঝানো, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা বিভিন্ন রকম শিটগুলো ফলো করেছি। সেই সাথে ইংলিশ স্টার্টারের বইগুলোকেই বেশি প্রাধান্য দিয়েছি। ডেমো ক্লাসগুলো দেখলে আমাদের ক্লাস সম্পর্কে আরও ভালো আইডিয়া পেয়ে যাবে, নিচে দেওয়া থাকবে। আমাদের অনলাইন অথবা অফলাইন কোর্সে যারা যুক্ত হবে, তোমাদের জন্য তো আমাদের তরফ থেকে টি শার্ট গিফট থাকছে।